যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় মহাভারতের রচয়িতাকে, সবাই এক বাক্যে বেদব্যাসের নাম বলবেন। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় মহাভারত কোথায় রচিত হয়েছে, উত্তরটা বেশিরভাগ লোকেরই অজানা। আমিও উত্তরটা জানতাম না যতক্ষণ না আমি গিয়ে পৌঁছলাম ভারতের প্রথম গ্রাম মানাতে। এই একই গ্রাম যেখান থেকে পাণ্ডবরা স্বর্গারোহণের পথে এগিয়ে গেছিলেন। তাই আর বিলম্ব না করে চলুন আজকে ঘুরে আসি মানা গ্রাম থেকে। প্রোগ্রামটা একটু চেঞ্জ করলাম। আজকে প্রথমে এখান থেকে যাব মানা, বেরোতে একটু দেরি হয়ে গেছে। তারপর ওখান থেকে আমরা পরিষ্কার নেমে যাবো আজকে হরিদ্বারে। ঘড়িতে সময় তখন সকাল 10:30। বদ্রীনাথ থেকে গাড়ি করে বেরিয়ে পড়লাম মানার উদ্দেশ্যে। বদ্রীনাথ থেকে মানা গ্রাম ঘুরে হরিদ্বার পৌঁছে দেওয়ার জন্য আজকের খরচ পড়লো মোট 10,000 টাকা। বদ্রীনাথ থেকে মানা গ্রাম পৌঁছাতে সময় 7 মিনিট লাগে। শুধু মানা যাওয়া এবং আসা করলে খরচা পড়ে 500 টাকার মতো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারতের প্রথম গ্রামের সামনে, এবং গ্রামটা আমরা ঘুরে দেখবো, গ্রামটাকে এক্সপ্লোর করব। তো চলুন শুরু করা যাক। কেউ বলে ভারতের প্রথম গ্রাম, আবার কেউ বা বলে ভারতের শেষ গ্রাম। কিন্তু এই গ্রামের পরতে পরতে লুকিয়ে আছে পৌরাণিক কথা, যেটা আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করব। রাতে ঢোকার পর এইরকম একটা জায়গায় পয়েন্টে এসে পৌঁছাবেন। এখান থেকে বাঁ দিকে হচ্ছে ভীমপুল সরস্বতী ধাম, আর হচ্ছে কেশব প্রয়াগ, আর এইদিকে হচ্ছে গণেশ গুফা আর ব্যাস গুফা। তো আগে আমরা ব্যাস গুফা আর গণেশ গুফা এই দুটি জায়গা আগে ঘুরে নেবো, তারপর বাকিটা দেখবো। মানাতে সবার প্রথমে দেখতে এসেছি গণেশ গুফা। গণেশ গুহা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুব গুরুত্বপূর্ণ। মহাভারত রচনাকালে মহর্ষি ব্যাসদেবের একজন লেখকের প্রয়োজন ছিল। যেহেতু ভগবান গণেশকে জ্ঞানের দেবতা বলা হয়, তাই ব্যাসদেবের লেখক হিসেবে গণপতিকেই নজরে পড়ে। ভগবান গণেশকে প্রস্তাব দেওয়া হলে তিনি একটি শর্তে রাজি হন, যে ব্যাসদেবকে থেমে মহাভারতের কথা বলে যেতে হবে, এবং কখনো ব্যাসদেব থেমে গেলে গণেশ সেখানেই লেখা বন্ধ করে দেবেন এবং স্থান পরিত্যাগ করবেন। দ্রুতগতিতে লিখতে গিয়ে গণেশের কলম ভেঙে যায় এবং তিনি তখন না থেমে নিজের দাঁত ভেঙে লেখা চালিয়ে যান। এভাবেই একটা সময় পর শেষ হয়েছিল মহাভারত। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ব্যাসদেবের গুফা। চলুন দেখে নিই। মহর্ষি ব্যাসদেব এখানে ভগবান গণেশের সাহায্যে মহাভারত রচনা করেছিলেন। তিনি এখানে যে শুধু মহাভারতই রচনা করেছিলেন তা নয়, তিনি এখানে 18টি পুরাণ, ব্রহ্মসূত্র ও 4টি বেদও রচনা করেছিলেন। গুফার ভিতরে মহর্ষি ব্যাসদেব পূজিত হন। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকার জন্য আপনাদেরকে ভেতরে নিয়ে যেতে পারলাম না। ये सब ठंडा ये सर পেছন দিকটা হচ্ছে ভীমপুল। পাণ্ডবদের মহাপ্রস্থানের পথে যাওয়ার সময় এই পুলটাই ভীম তৈরি করেছিলেন, এবং এখান থেকে এনারা আস্তে ধীরে ধীরে মহাপ্রস্থানের দিকে এগিয়ে গেছিলেন। পাণ্ডবদের মহাপ্রস্থানের পথে মানা গ্রামের কাছে দ্রৌপদী সরস্বতী নদী পেরোতে অসমর্থ হওয়ায় দ্বিতীয় পাণ্ডব মহাবলীয়ান ভীম
এখানে একটি পাথর ফেলে সেতু নির্মাণ করেন এবং যার সাহায্যে দ্রৌপদী খুব সহজেই জায়গাটা পার করেন। এখানেই আছে সরস্বতী নদীর উৎস। জায়গাটা প্রচন্ড নয়নাভিরাম এবং আপনাকে মুগ্ধ করবেই। সত্যি কথা বলতে গেলে জায়গাটার সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা আমার ঠিক জানা নেই। भैया जी, भैया जी, आप यहाँ का पुरोहित हो क्या? একবার খুব শরীর খারাপ করছিল বলে কেদারের ওখানে একবার, আর এই ভারতের প্রথম চায়ের দোকানে উনি বললেন না আমি এবার চা খাবো। তো দেখা যাক, চাটা নিই, সঙ্গে স্যার আর কিছু নেবো, পকোড়া ফকোড়া এরকম কিছু? শুধু চা খাবেন তাই তো? দেখি তাহলে আমিও তাই খাবো, চাই খেয়ে দেখি। বেশি চাय कितने का? 2 को लगाइए। और ये ভারতের প্রথম দোকানে অত্যাধুনিক কাপে 20 টাকার বিনিময়ে খাওয়া চা কিন্তু খুব সুস্বাদুই ছিল। পাহাড়ি অঞ্চলে তো চাষবাস বেশ কমই হয়, কিন্তু এখানে দেখুন ওই ঝুম পদ্ধতিতে এখানে একটা জমিতে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি তিনটেই লাগিয়েছে। মাঝে ওখানে সর্ষেও লাগিয়েছে একটা দুটো। এখানে অনেক রকম হাতে বোনা শীতের কাপড় পাওয়া যায়, যেগুলোর গুণগত মান খুবই ভালো। দাম হয়তো কিছুটা বেশি, তবে ভেড়ার লোম থেকে তৈরি পাংখির কথা মনে পড়লে মেদিনীপুরে থাকার কথা মনে পড়ে। মেদিনীপুরে থাকার সময় একটা পাংখি গায়ে দিয়েই শীতের রাত কাটিয়ে দিতাম। এবার মানাগ্রাম থেকে বিদায় নেওয়ার পালা। 3 ঘন্টা মানাগ্রামে কাটিয়ে বেরিয়ে পড়লাম হরিদ্বারের উদ্দেশ্যে। মানার ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ দেখতে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।